ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে তোমাদেরকে 11 প্রশ্নমালার 11 কোষে দেখি 11 প্রশ্নমালার তোমাদেরকে 13 নম্বর পর্যন্ত করিয়েছিলাম। আজকে আমরা 14 নম্বর থেকে শুরু করছি। তোমরা মন দিয়ে প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে নাও, ঠিক আছে? আমরা 14 নম্বর অঙ্কটা করছি, ভালো করে দেখো। বলছে উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করেছেন তিনি, ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচও 40% বেড়ে গেছে। চাষের খরচও কত বেড়েছে? 40%। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকা ফলন পেতেন। পূর্বে আগে বলা হচ্ছে, আগে কত টাকা খরচ করতো? 1200 টাকা খরচ করতো, আর ফলন কত টাকার পেত? বলছে 3000 টাকার তিনি ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় বাড়বে না কমবে জানতে চেয়েছে তোমাদের কাছে। এখন অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করছে, তাহলে তার আয়টা পূর্বের থেকে বেশি হবে না কম হবে, তোমাদের কাছে প্রশ্ন। ঠিক আছে, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। তাহলে আমরা কি করব? দেখো, নাম্বার 14 প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, তাহলে আমরা বলছি যে ধানের ফলন বৃদ্ধি পেয়েছে, আমরা বলবো 55%। অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন বৃদ্ধি পেয়েছে কত? আমরা বলবো বৃদ্ধি পেয়েছে 55%। অর্থাৎ পূর্বে তাহলে ধানের ফলন পূর্বে যদি তোমার পূর্বে কত হতো? পূর্বে তোমার 3000 টাকার ধানের ফলন হয়েছে, তাহলে পূর্বে তাহলে বর্তমানে ধানের ফলন বৃদ্ধি পেয়েছে কত? তাহলে আমরা বলবো বর্তমানে ধানের ফলন বৃদ্ধি পায় কত? তাহলে আমরা বলবো দেখো 55/100 ইনটু পূর্বে কত হচ্ছিল ধানের ফলন? 3000 টাকা। তাহলে আমরা 3000 টাকার উপর বের করব। দেখো শূন্য শূন্য আমরা বাদ দিলাম, তাহলে আমরা 3 5 15 5 3 5 15 1 16 1650 টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ধানের ফলন কত টাকা বৃদ্ধি পেয়েছে? 1650 টাকা। তাহলে আমরা বলবো বর্তমানে ধানের ফলন বেড়ে হয় কত? তাহলে ছিল হচ্ছে 3000 টাকা প্লাস 1650 টাকা। তাহলে কত বেড়ে হলো ধানের ফলন? তাহলে আমরা দেখব যে 5 নেমে গেল, 6 বসে গেল, 3 আর 1 4, তাহলে 4650 টাকা বর্তমানে ধানের ফলন বেড়ে হয়েছে। আবার চাষের খরচ
বর্তমানে চাষের খরচ বৃদ্ধি পায়, বেড়েছে কত? চাষের খরচ বেড়েছে 40%। চাষের খরচ বেড়েছে কত? 40%। অতএব চাষের বর্তমানে চাষের খরচ বৃদ্ধি পায়। কত টাকা বৃদ্ধি পায়? তাহলে আমরা বলবো 40% মানে 40/100 ইনটু পূর্বে চাষের খরচ কত ছিল? 1200 টাকা ছিল। তাহলে 1200 টাকার উপর চাষের খরচটা বাড়বে। তাহলে দেখো চাষের খরচ, তাহলে 4×12 = 48, 480 টাকা চাষের খরচ বেড়েছে। তাহলে চাষের বর্তমানে চাষের খরচ বেড়ে হয় কত? তাহলে চাষের খরচ ছিল পূর্বে কত? 1200 টাকা। 1200 টাকার উপর তোমার 480 টাকা বৃদ্ধি পাবে। তাহলে 1200 প্লাস 480 টাকা। তাহলে 8 বসে গেল, 8 4 2 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে চাষের খরচ কত? 1680 টাকা। তাহলে আমরা বলতে পারি অতএব বর্তমানে খরচ বাদে আয় কত? তাহলে তিনি 1680 টাকা খরচ করে 4650 টাকা আয় করছিলেন। তাহলে বর্তমানে তার খরচ বাদে আয় কত? তাহলে 4650 মাইনাস 1680 টাকা। তাহলে আমরা 0 8 আছে 15, 7 হলে 8 থাকলো 1, 6 একে 7, 7 আছে 16, 9 হলে 7 থাকলো 1, 1 একে 2, 2 আছে 4, 2970 টাকা, অর্থাৎ 2970 টাকা তার বর্তমানে খরচ বাদে আয়। এটা প্রকৃত আয়। আর পূর্বে খরচ বাদে আয়, তিনি পূর্বে 3000 টাকা আয় করছিলেন, 1200 টাকা খরচ করে প্রশ্নপত্রে দিয়ে দিয়েছে। তাহলে আমরা বলবো 3000 মাইনাস 1200 টাকা। তাহলে 0088 হাতে 1 একে 2, 1800 টাকা তিনি পূর্বে খরচ বাদে আয় ছিল, তার পূর্বে এটা প্রকৃত আয়। তাহলে এবার তোমাদের বলছে যে তার বর্তমানে তার আয় বাড়বে না কমবে? তাহলে আয় বেড়েছে বর্তমানে। তাহলে আমরা বলবো তার আয় অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় বাড়বে। ধান বীজ ব্যবহার করায় তার আয় বাড়বে কত? তাহলে 2790 থেকে 2970 থেকে আমরা 1800 টাকা বাদ দেব। তাহলে 0 7 8 আছে 9 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1170 টাকা তার বর্তমানে আয় বেড়ে হয়েছে। এটা ঠিক আছে, তোমরা টুকে নাও।
আমরা পরের অঙ্কে চলে গেলাম। দেখো দেখো পরের অঙ্কটা কি বলছে তোমাদেরকে। একটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছে। একটা বিধানসভা কেন্দ্র যেখানে যারা ভোট দেবেন তাদের মধ্যে 80% ভোট দিয়েছে, মানে 100 জন যদি লোক থাকে তার মধ্যে 100 জন যদি ভোট দেওয়ার লোক থাকে তার মধ্যে 80 জন ভোট দিয়েছে, 20 জন ভোট দেয়নি। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যিনি জিতেছেন ভোটে তিনি বিজয়ী প্রার্থী, তিনি যারা ভোট দিয়েছেন তা 65% ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন বা নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে দেখি। তিনি মোট ভোটের কত ভোট পেয়েছেন তোমাদের কাছে জানতে চেয়েছেন, মোট ভোট। তাহলে আমরা ধরে নিই, মনে করি মোট ভোটার সংখ্যা 100 জন। তাহলে আমরা দেখো 15 নম্বর নাম্বার 15 আমরা ধরে নিচ্ছি, মনে করি মোট ভোটার সংখ্যা 100 জন। এই 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে। এখন 100 জন ভোটারের মধ্যে 100 জন লোকের মধ্যে ভোট দিয়েছেন কতজন? 80 জন। তাহলে এই 80টি ভোট তাহলে প্রদত্ত ভোট বলবো, যে ভোটটা দেওয়া হয়েছে। তাহলে আমরা বলবো প্রদত্ত ভোটের সংখ্যা 80 জন লোক ভোট দিয়েছে, তাহলে 80টি প্রদত্ত ভোট। এবার তোমাদের প্রশ্নপত্র বলছে যে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন তাহলে কত? বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন 65% ইনটু প্রদত্ত ভোটে। তাহলে 0 0 কাটলাম, 5 2 10, 5 13 65, 2 4 8, 4 13 হচ্ছে 52। এতটি ভোট, তাহলে 52টি ভোট বিজয়ী প্রার্থী পেয়েছেন। তাহলে এখানে তোমাদের প্রশ্নপত্র বলছে তিনি মোট ভোটে শতকরা কত পেয়েছেন, মোট ভোটে। তাহলে এখন যদি মোট ভোট 100টি হয়, এখন মোট ভোটে সংখ্যা 100টি, এর মধ্যে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন কতগুলো? 52টি। তাহলে অতএব তিনি মোট ভোটের 52% ভোট পেয়েছেন।
এটাই তোমাদের অঙ্ক, টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো প্রত্যেকে মন দিয়ে দেখবে। দেখো তারপরে আমরা বলছে 1 বছর নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে, 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীদের সংখ্যা যদি 120 জন হয় তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পেয়েছে। উভয় বিষয় বলতে এখানে অঙ্ক বাংলা দুটো বিষয়ের কথা বলেছে, অঙ্কতেও A+ পেয়েছে, বাংলাতেও A+ পেয়েছে, তাই উভয় বিষয় বলছে। নাম্বার 2 বলছে শুধু বাংলায় কারা A+ পেয়েছে, শুধু অঙ্কে কারা A+ পেয়েছে, আর উভয় বিষয়ে A+ পায়নি কতজন। তাহলে 4টা তোমাদের উত্তর জানতে চাইছে। আমরা চলে যাচ্ছি অঙ্কে। তো আমাদের এখানে প্রশ্নপত্র বলছে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 120 জন, বাংলায় পাস করেছে কত? 85%। তাহলে বাংলায় কতজন পাস করেছে আগে দেখি সংখ্যায়। তাহলে দেখো আমরা বলবো নাম্বার 16, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা বলছি দেখো মোট পরীক্ষার্থীর সংখ্যা $120 জন, এটা মোট পরীক্ষার্থী। বাংলায় কতজন পাস করেছে? বাংলায় পাস করে পরীক্ষার্থীদের 85%। বাংলায় পাস করে 85%। তাহলে বাংলায় কতজন পাস করে দেখে নিই আমরা। তাহলে অতএব বাংলায় পাস করে 85 100 ইন্টু 120 যোগ 0 0 কেটে দিলাম, 5 17 85, 5 2 10, 2 6 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 6 7 42 এর 2 হাত 4, 6 কে 6 আর 4 10, 102 জন বাংলায় পাস করেছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা চলে যাচ্ছি দেখো পরীক্ষার্থীদের বলছে এখানে বলা হচ্ছে অঙ্কে 70% পাস করেছে। তাহলে আমরা বলবো মোট পরীক্ষার্থীর সংখ্যা 120 জন, অঙ্কে পাস করে কতজন আমরা দেখতে পাচ্ছি 70%। 70%। তাহলে আমরা বলবো অঙ্কে পাস করে কতজন? তাহলে 70/100 ইনটু 120, 120। 0 0 আমরা কেটে দিলাম, 7 12 84 জন। 84 জন অঙ্কে পাস করেছে। এবার তোমাকে প্রশ্নপত্র বলছে 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা আমাদের 120 জন। তাহলে জন। তাহলে উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন আমরা দেখে নিই। আমরা বলবো উভয় বিষয়ে
এখানে উভয় বিষয় বলতে বাংলা এবং অঙ্ক দুটো বিষয়ের কথা বোঝানো হচ্ছে। উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন? উভয় বিষয়ে কত? আমরা বলবো উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 65%। তাহলে আমরা বলবো উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 65/100 ইন্টু 120। শূন্য শূন্য কাটলাম, 5 13 65, আমরা 5 দিয়ে কাটছি, 5 2 10, 2 6 12, 6 13, 78 জন উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। এবার তোমাদের প্রশ্নপত্র বলছে তাহলে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, তাহলে 78 জন, এটা একটা উত্তর। আচ্ছা, দ্বিতীয় উত্তর চলে যাচ্ছে শুধু বাংলায় কারা এ প্লাস পেয়েছে। দেখো আমরা দেখতে পাচ্ছি এ প্লাস হচ্ছে 78 জন, যারা অঙ্কেও পেয়েছে বাংলায়ও পেয়েছে। এই 78 জন অঙ্কেও পেয়েছে এবং আমাদের বলছে বাংলাতেও পেয়েছে, দুটো বিষয়ে এ প্লাস পেয়েছে। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে শুধু বাংলায় কারা এ প্লাস পেয়েছে। দেখো বাংলায় আমরা দেখতে পাচ্ছি 102 জন পাস করেছে, তাই তো? তাহলে আমরা 102 থেকে এই 78 জন বাদ দিলে আমরা জেনে যাব শুধু কারা এ প্লাস পেয়েছে বাংলায়। তাহলে আমরা বলতে পারি বাংলায়, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে তাহলে আমরা বলবো দেখো শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন? তাহলে আমরা 102 থেকে 78 জন বাদ দেব। তাহলে 8 আছে 12, 4 হলে 8 7 আর 8, 8 আছে 10, 2 হলে 7 1 2, 24 জন। 24 জন তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। আবার বলছে তোমাকে 3 নম্বর শুধু অঙ্কে কারা এ প্লাস পেয়েছে। তাহলে আমরা বলবো শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে দেখো 78 জন এমন একটি সংখ্যা যারা বাংলায়ও এ প্লাস পেয়েছে আর অঙ্কেও এ প্লাস পেয়েছে, এই 78 জন। তাহলে অঙ্কে পাস করেছে কতজন? আমরা দেখতে পাচ্ছি অঙ্কে পাস করেছে 84 জন, যাদের মধ্যে 78 জন কিন্তু বাংলা অঙ্ক দুটোতেই পাস করেছে। তাহলে শুধু অঙ্কে এ প্লাস কারা পেয়েছে? তাহলে আমরা যদি 84 জন থেকে 78 জন বাদ দিয়ে দিই তাহলে কতজন এ প্লাস অঙ্কে পেয়েছে পেয়ে যাব। তাহলে আমরা চলে যাচ্ছি দেখো 84 মাইনাস 78, 8 আছে 14, 6 হলে 7 আর 8, তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 জন আমাদের এ প্লাস পেয়েছে। তাহলে আমাদের কিন্তু তিনটে উত্তর বেরিয়ে গেল। একটা উত্তর হচ্ছে 1 নম্বর উত্তর এটা, 2 নম্বর উত্তর এটা, 3 নম্বর উত্তর এটা। এবার 4 নম্বর তোমাদের বলছে উভয় বিষয়ে এ প্লাস পায়নি কতজন। তাহলে আমরা বলবো উভয় বিষয়ে এ প্লাস পায়নি। দেখো আমরা এখান থেকে এখানে চলে আসলাম, হ্যাঁ? তাহলে আমরা কি করব দেখো তো, আমরা বলবো একটি করে বিষয় নিয়ে উভয় বিষয়ে এ প্লাস কতজন পেয়েছে। একটি করে বিষয় নিয়ে একটি করে বিষয় নিয়ে
উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন? তাহলে দেখো একটা করে বিষয় নিয়ে বলতে শুধু বাংলা, শুধু অঙ্ক এবং উভয় বিষয় হচ্ছে 84 জন। শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 24 জন, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 6 জন এবং উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 78 জন। এরা সবাই এ প্লাস পেয়েছে। তাহলে আমরা ওই জন্য বলেছি একটি করে বিষয় নিয়ে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন? তাহলে 24 প্লাস 6 প্লাস 78 এতজন। তাহলে যোগ করি আমরা, দেখো 8 6 14, 14 আর 4 18, 8 হাত থাকলো 1, 7 2 9 1 10। তাহলে 108 জন, যারা 120 জন আমাদের মোট পরীক্ষার্থী, তার মধ্যে 108 জন তোমার এ প্লাস পেয়েছে। তাহলে বাকি জন তাহলে এ প্লাস পায়নি। তাহলে আমরা বলবো, তাহলে আমরা বলছি উভয় বিষয়ে এ প্লাস পায়নি, তাহলে কতজন? আমরা বলবো, দেখো 120 জন থেকে আমরা 108 জন বাদ দিয়ে দিলাম। তাহলে 8 আছে 10 2 হলে হাত থাকলো 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 12 জন উভয় বিষয়ে এ প্লাস পায়নি। তাহলে তোমার উত্তর তিনটা। একটা হচ্ছে তোমার প্রথম উত্তর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। চারটা উত্তর। এটা 1 নম্বর উত্তর, উভয় বিষয়ে এ প্লাস কতজন পেয়েছে 1 নম্বর প্রশ্নপত্র বলছে। 2 নম্বর বলছে শুধু বাংলায় পেয়েছে কতজন, শুধু অঙ্কে কতজন পেয়েছে এবং উভয় বিষয়ে কতজন পায়নি এ প্লাস। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পায়নি 120 মাইনাস 108 জন সমান সমান 12 জন। তোমরা টুকে নাও অঙ্কটি। উত্তর এখান থেকে উত্তরগুলো তুলে নিয়ে উত্তর দিয়ে আলাদাভাবে উত্তর লিখবে, ঠিক আছে? আমার জায়গা নিয়ে এগুলো আমি লিখলাম না, তোমরা কিন্তু অবশ্যই লিখবে তাড়াতাড়ি। আমরা পরের অঙ্কে চলে আসলাম। পরের অঙ্ক বলছে, দেখো আমাদের পরের অঙ্ক 17 নম্বর বলছে তোমাদের নাম্বার 17 বলছে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। প্রথমে 20% বেড়েছে, আবার পরে 20% কমেও গেছে। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লিখি। আমিনা বিবির বেতন কত পরিবর্তন হলো শতকরাতে হিসাব করতে বলছে। তাহলে আমরা ধরে নিই, মনে করি আমিনা বিবির প্রকৃত বেতন 100 টাকা, আমরা ধরে নিচ্ছি। মনে করি আমিনা বিবি প্রকৃত বেতন 100 টাকা, আমরা ধরে নিলাম। আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমিনা বিবি বেতন
20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমিনা বিবির বেতন 100 টাকায়, আমিনা বিবির বেতন 100 টাকায় বৃদ্ধি পায়, 20 টাকা। অতএব আমিনা বিবির বেতন বেড়ে হয় 100 প্লাস 20 টাকা, 120 টাকা তার বেতন বেড়ে হয়েছে। এবার আবার তোমাদের বলছে তার বেতন 20% কমে গেছে। আবার আমিনা বিবির বেতন হ্রাস পায় কত? 20%। অতএব তার বেতন হ্রাস পাচ্ছে কত? তাহলে 20 100 ইনটু 120 টাকা তার বর্তমান বেতনের উপর কমবে। তার বর্তমান বেতন এখন 120 টাকা, তার 20% কমে যাচ্ছে। তাহলে আমরা দেখব কত টাকা কমলো, আমরা বের করি। তাহলে দেখো 0 0 আমরা কেটে দিলাম, তাহলে 12 2 24 টাকা। তাহলে অতএব আমরা বলবো তার বেতন কমে হয় কত টাকা? তাহলে 120 মাইনাস 24 টাকা। তাহলে 4 আছে 10 6 হলে আপনার 96। এবার প্রশ্নপত্র তোমাদের বলছে যে তার বেতন শতকরা কত পরিবর্তন হলো। তাহলে আগে তিনি বেতন পাচ্ছিলেন 100 টাকা আর এখন পাচ্ছেন তার বেতন 96 টাকা, তাহলে বেতন কমেছে। তাহলে আমরা বলবো তার বেতন হ্রাস পায় কত টাকা? 100 মাইনাস 96%, মানে 100 টাকায় 96 টাকা কমে গেছে। তাহলে কত টাকা কমলো তার? তাহলে 4% তার বেতন হ্রাস পেয়েছে। এটাই তোমাদের অ্যানসার। তাহলে টুকে দাও। আমরা পরের অঙ্কে চলে আসছি। নাম্বার 17 হলো এবার 18। দেখ বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো, প্রস্থ 50% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? দৈর্ঘ্য বাড়ালাম, প্রস্থ কমিয়ে দিলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি পরিবর্তন হলো আমাদের কাছে প্রশ্ন। তাহলে আমরা এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x, প্রস্থ y ধরে নিতে পারো। আমরা ধরে নিচ্ছি। মনে করি
নাম্বার 18 আমরা ধরে নিচ্ছি, মনে করি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য x একক, আয়তক্ষেত্রের প্রস্থ y একক আমরা ধরে নিলাম। তাহলে এবার তোমার কাছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? তাহলে আমরা বলবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এত বর্গ একক, xy বর্গ একক হবে। ঠিক আছে, এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে কত বৃদ্ধি করা হচ্ছে? বলছে 15% বাড়িয়ে দেওয়া হলো। তাহলে আমরা বলছি আয়তক্ষেত্রে দৈর্ঘ্যকে 15% বৃদ্ধি করলে দৈর্ঘ্যকে 15% বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি পায় কত? তাহলে 15 ইনটু x একক, তাহলে 3 5 15 5 20 100। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পেল কত? আমরা বলবো 3x/20 একক, এটা দৈর্ঘ্য বৃদ্ধি পেল। তাহলে আমরা বলছি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বেড়ে হয় তাহলে কত ছিল তোমার? x, 3x/20 একক বাড়লো। তাহলে বেড়ে কত হলো দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি 20 আর 3 এ 23, 23x/20। তাহলে আমরা বলবো 23x/20 একক বেড়ে হলো। আবার আয়তক্ষেত্রে প্রস্থ 15% হ্রাস পেয়েছে। এখানে প্রশ্নপত্র বলছে আয়তক্ষেত্রের প্রস্থ 15% হ্রাস পেলে আয়তক্ষেত্রের প্রস্থ কমে কত? দেখো 15% কমানো হচ্ছে, মানে 15/100 ইনটু y একক, 3 5 15 5 20 100। তাহলে 3y/20 একক কমলো। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কমে হয় কত? তাহলে আমরা বলবো আয়তক্ষেত্রের প্রস্থ কমে হয়। তাহলে দেখো ছিল হচ্ছে y, কমলো হচ্ছে 3y/20 একক। তাহলে তোমার 20 লসাগু 20y মাইনাস 3y, তাহলে 17y/20।
এটা কমে হলো, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কমলো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, প্রস্থ কমেছে, তাহলে সেই আয়তক্ষেত্র আর থাকবে না, পরিবর্তন হয়ে যাবে অন্য আয়তক্ষেত্র। তাহলে আমরা বলবো পরিবর্তিত আয়তক্ষেত্রের, তাহলে তখন ক্ষেত্রফল কি হবে? পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা বলবো দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা বলবো পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে তোমার 23x বাই, আর প্রস্থ হচ্ছে 17y বাই 20। এত বর্গ একক। দৈর্ঘ্য হচ্ছে তোমার 23x বাই 20 আর প্রস্থ 17y বাই 20। তাহলে এদের গুণফল কত হবে? লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। তাহলে 23 আর 17 গুণ করো, 3 3 7 21 এর 1 হাত থাকলো, 2 7 2 14 15 16, 3 একে 3 2 একে 2 1 6 3 9 2 1 একে 3 391। 391 xy বাই 400, এটা হচ্ছে আয়তক্ষেত্র, পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমরা উপরেরটা মুছে দিই। দেখো, তাহলে তোমাকে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ক্ষেত্রফল। তাহলে আমরা বলছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে আয়তক্ষেত্রে তোমাকে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। তাহলে আমরা বলবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পায় কত? আমরা বলবো পূর্বের ক্ষেত্রফল xy ছিল, আর বর্তমান ক্ষেত্রফল 391 xy বাই 400 এত বর্গ একক। তাহলে আমরা মাইনাস 391 xy তাহলে দেখো, তাহলে আমরা বলবো 9xy বাই 400। তাহলে 400 থেকে 391 চলে গেলে 9 থাকে, 9xy বাই 400। তাহলে এটা ক্ষেত্রফল কমেছে। তাহলে ক্ষেত্রফল শতকরা কত কমেছে তোমাদের কাছে প্রশ্ন। তাহলে আমরা বলবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পায়। আমরা শতকরা লিখবো না, শতকরা পার্সেন্টেজ আমরা দেখাবো। তাহলে আমরা কি বলবো, যে যতটা ক্ষেত্রফল কমলো সেটা লবে বাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পায় যেটুকু কমলো, অর্থাৎ 9xy বাই 400 এটা লবে হবে। আর কার উপর নির্ভর করে কমেছে? আমরা বলবো পূর্বের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। পূর্বে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত
ছিল xy, xy বর্গ একক ইনটু আমরা বলবো শতকরা। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো আমার কথা। তাহলে দেখো 9xy এর নিচে 1 আছে, তাহলে একটা লবে চলে গিয়ে কত হবে বুঝতে পারছো? তাহলে আমরা 400 কেটে গেল 4, xy কেটে গেল, তাহলে 9/4 হলো। আমরা এটা ভাগ করব, তাহলে আমরা দেখো কত পাচ্ছি, 9/4, 4 2 8, তাহলে 2/1/4% আমরা বলবো হ্রাস পেয়েছে। ঠিক আছে, এটাকে দশমিকেও তোমরা করতে পারো অথবা মিশ্র ভগ্নাংশেও রাখতে পারো। টুকে নাও। ঠিক আছে, 2/1/4% আমাদের হ্রাস পেয়েছে। ঠিক আছে, দেখো 19 নম্বর অঙ্ক। আমাদের বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে 15 মিটার, প্রস্থ দিয়েছে 10 মিটার, উচ্চতা দিয়েছে 5 মিটার। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার প্রত্যেকটিকে 10% বৃদ্ধি করা হয়, তবে চার দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ঘরের যে চার দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা লিখে নিই। আমরা বলছি ঘরটি, দেখো প্রত্যেকে 19 নম্বর ইম্পর্টেন্ট অঙ্ক, নাম্বার 19। আমরা বলছি ঘরটি দৈর্ঘ্য কত? ঘরটির দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। ঘরটির প্রস্থ দেখো প্রত্যেকে ভালো করে, ঘরটির প্রস্থ কত? বলছে 10 মিটার। ঘরটির উচ্চতা কত? 5 মিটার। এবার তোমাদের বলছে ঘরটি তাহলে চার দেওয়ালের, তাহলে যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার প্রত্যেকটা 10%, তাহলে ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল কত আগে দেখে নিই। তাহলে ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ ইনটু উচ্চতা এত বর্গ একক। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য কত? 15 প্লাস প্রস্থ কত? 10, উচ্চতা কত? 5। তাহলে 5 2 10 ইনটু 25
তাহলে 250 বর্গ মিটার হচ্ছে ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল। এবার তোমাকে বলছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটাকে 10% বাড়িয়ে দিলাম। তাহলে দেখো ঘরটির দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি করলে ঘরটির দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে কত? 10 এর 100 ইনটু 15 এক মিটার। তাহলে 0 0 কাটলাম, তাহলে 1.5 মিটার 15 ভাগ 10 1.5। তাহলে ঘরটি দৈর্ঘ্য বেড়ে হয় কত? ছিল দৈর্ঘ্য তোমার 15, 1.5 মিটার বাড়লো 16.5 মিটার ঘরটির দৈর্ঘ্য। ঘরটির প্রস্থ 10% বৃদ্ধি করলাম, ঘরটির প্রস্থ 10% বৃদ্ধি করলে প্রস্থ বৃদ্ধি পায় কত? প্রস্থ ছিল তোমার 10, 1 মিটার বৃদ্ধি পেয়েছে প্রস্থ। তাহলে ঘরটির প্রস্থ বেড়ে হয় তাহলে কত? ছিল তোমার প্রস্থ ছিল 15 মিটার, কত ছিল প্রস্থ? 10 মিটার। তাহলে 1 বাড়লো 11 মিটার হলো ঘরটির প্রস্থ। আর ঘরটির উচ্চতা 5 মিটার 10% বৃদ্ধি করা হচ্ছে। তাহলে ঘরটির উচ্চতা 10% বৃদ্ধি করা হলে ঘরটির উচ্চতা বৃদ্ধি পায় কত? তাহলে আমরা বলবো 10 এর 100 ইনটু 5, তাহলে 5/10 0.5 মিটার বৃদ্ধি পেল। তাহলে ঘরটির প্রস্থ উচ্চতা বেড়ে হয় তাহলে কত? উচ্চতা ছিল 5, 0.5 মিটার বাড়লো। তাহলে 5.5 মিটার হলো তোমাদের ঘরটির উচ্চতা। 5.5 মিটার হলো ঘরটির উচ্চতা। এখন আমাদের ঘরটির তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? প্রত্যেকটি পরিবর্তন হয়ে গেল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে পরিবর্তিত ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা করব। দেখো তাহলে আমরা মুছে দিচ্ছি। তাহলে আমরা বলবো পরিবর্তিত ঘরটির তাহলে আমরা বলবো পরিবর্তিত ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল
কত? আমরা তো সূত্র একবার লিখেইছি প্রথমে, 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ ইনটু উচ্চতা, তাহলে 2 ইনটু দৈর্ঘ্য কত দেখো 16.5 প্লাস প্রস্থ 11 মিটার ইনটু 5.5 এত বর্গমিল। তাহলে দেখো 2 এর সাথে 5.5 গুণ করে দাও, তাহলে কত হবে? 5 2 10, 5 2 10 আর 11 ইনটু আর 16 6 এর 7 1 1 2 27.5। তাহলে আমরা 27.5 ইনটু 11, 5 একে 5 7 একে 7 2 একে 2, 5 একে 5 7 একে 7 2 একে 2, 5 7 5 12, 7 2 9 10 0 8 তাহলে আমাদের হলো 302.5 এত বর্গ মিটার। 5 7 2 5 7 2 5 7 5 12 10 2 আর 3 302.5 বর্গ মিটার। এবার তোমাদের কাছে জানতে চাইছে তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল। তোমাদের কাছে প্রশ্ন, তাহলে ঘরটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল, 100 তে কত বৃদ্ধি বা হ্রাস, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলবো ঘরটির 4 দেওয়ালে ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত? 302.5 মাইনাস 250 পূর্বের ক্ষেত্রফল এত বর্গ মিটার। তাহলে আমরা আমাদের এগুলো মুছে দিতে হবে, আমাদের জায়গা লাগবে। তাহলে দেখো ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিয়োগ করব আমরা, তাহলে 0.5 বসে যাবে, 2 বসে গেল, 5 আছে 10 5 2 আর 3 এত বর্গ মিটার, 52.5 বর্গ মিটার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তাহলে আমরা বলবো ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তাহলে যেটা বৃদ্ধি পেল সেটা লবে, যেটুকুটা বৃদ্ধি পেল সেটা লবে হবে বাই পূর্বের ক্ষেত্রফল। পূর্বের ক্ষেত্রফল তোমার 250 বর্গ মিটার ছিল, তাহলে 250 ইনটু 100%। বুঝতে পারছো? যেটুকুটা বৃদ্ধি পেল সেটা লবে বাই কার উপর নির্ভর করে বৃদ্ধি পেয়েছে? পূর্বের ক্ষেত্রফলের উপর নির্ভর করে বৃদ্ধি পেয়েছে ইনটু 100। তাহলে দেখো আমরা এই 10 দিয়ে উঠিয়ে কিন্তু 10 করব, ঠিক আছে? নিচে এটা তো তোমরা জানো, 0 0 আমরা কেটে দিলাম, তাহলে 25 দিয়ে আমরা এটা কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 25 একে 25 2 50 আর 25 একে 25, তাহলে 21%। এটাই তোমাদের অ্যানসার। ক্ষেত্রফল এত বৃদ্ধি পেয়েছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। টুকে দাও তাড়াতাড়ি। লাস্ট অঙ্ক আমাদের, তোমাদের বলছে দেখো প্রশ্নপত্র
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে নাম দিয়েছে এবং 10% শিক্ষার্থী লং জাম্পে নাম দিয়েছে, নাম দেয়নি বলছে, এবং 10% শিক্ষার্থী লং জাম্পের প্রতিযোগিতায় নাম দেয়, আর 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। 5% শিক্ষার্থী আছে যারা তিনটি প্রতিযোগিতাতেই নাম দিয়েছে। তাহলে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা যদি 780 জন হয়, তাহলে কতজন পরীক্ষা শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতে নাম দেয়নি? হিসাব করে লিখি, কোন প্রতিযোগী একসাথে দুটোতে নাম দেয়নি। তাহলে কোন প্রতিযোগী একসাথে দুটোতে নাম দিতে পারবে না, হয় একটাতে দিতে পারবে, না হয় তিনটাতে দিতে পারবে। দুটো প্রতিযোগিতায় নাম দেওয়া চলবে না, এটা স্কুল থেকে বলে দেওয়া হয়েছে যে কেউ যদি নাম দিতে চায় তাহলে হয় একটাতে দিতে পারবে, না হয় তিনটাতে দিতে পারবে। দুটো প্রতিযোগিতায় নাম নেওয়া হবে না, বা নাম কেউ দিতে পারবে না, ঠিক আছে? তাহলে এখানে মোট প্রতিযোগী আমাদের বলছে, দেখো 780 জন শিক্ষার্থী ছিল ওই বিদ্যালয়ে। কতজন শিক্ষার্থী বা ছাত্রছাত্রী? 780 জন। এদের মধ্যে 20% 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। তাহলে কতজন তোমার 100 মিটার দৌড়ে নাম দিয়েছে আমরা বের করে নিই। দেখো, তাহলে আমাদের নাম্বার কত? এটা 19 নম্বর, না 20 নম্বর। দেখো ভিভিআই আমরা বলছি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কতজন? 720 জন, 780 জন, সরি 780 জন। 100 মিটার দৌড়ে নাম দেয় কতজন? বলছে 20% নাম দেয় 20%। তাহলে 100 মিটার দৌড়ে নাম দেয় কতজন আমরা দেখে নিই। সংখ্যায় কতজন নাম দিয়েছে? তাহলে আমরা বলবো 20 × 100, 780 জন। 0 0 কাটলাম, 0 0 কাটলাম, তাহলে 8 2 16, 7 2 14, একে 15 জন। 156 জন শিক্ষার্থী 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। এবার আমরা চলে আসি, প্রশ্নপত্র বলছে 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে নাম দেয়। তাহলে আমরা বলছি, দেখো বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 780 জন, দৌড়ে নাম দেয় কতজন? তাহলে 15%। তাহলে আমরা বলবো ইনটু 3 5 15, 5 2 10, 3 2 6, 9 2 18। তাহলে 3 3 3 9 27 7 7 2 3 3 9 10 11। 117 জন 200 মিটার দৌড়ে নাম দিয়েছে। এবার বলছে তোমাকে 10% শিক্ষার্থী লং জাম্পে নাম দেয়। তাহলে দেখো লং জাম্পে নাম দেয় বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 780 জন, লং জাম্পে
কতজন দিয়েছে? 10% শিক্ষার্থী লং জাম্পে নাম দেয়। ঠিক আছে, লং জাম্পে নাম দেয় 10%। অতএব লং জাম্পে নাম দেয় কতজন? তাহলে 10 এর 100 ইনটু 780, 0 0 আমরা কেটে দিলাম। দেখতে পাচ্ছি 78 জন শিক্ষার্থী লং জাম্পে নাম দিয়েছে। আর বিদ্যালয়ে 5% শিক্ষার্থী তিনটিতে নাম দেয়। তাহলে দেখো তিনটি শিক্ষার্থীর সংখ্যা বিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা 780 জন। আর তিনটি প্রতিযোগিতায় নাম দেয় 5%। তাহলে অতএব তিনটি প্রতিযোগিতায় নাম দেয় কতজন? অতএব প্রতিযোগিতায় নাম দেয় তিন দুয়ে 6, 9 দুয়ে 18, 39 জন তিনটি প্রতিযোগিতায় নাম দিয়েছে। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্নপত্র বলছে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনটিতেই নাম দেয়নি। তাহলে নাম দেয়নি কতজন আমরা দেখে নিই। তাহলে দেখো শুধু এই যে এই 39 জন তিনটাতেই নাম দিয়েছে। তাহলে এই 39 জন 100 মিটার দৌড়ে রয়েছে, এই 39 জন তাহলে 200 মিটার দৌড়েও আছে, এই 39 জন আবার লং জাম্পেও আছে। অর্থাৎ এই 39 জন এমন একটি সংখ্যা তিনটা প্রতিযোগিতাতেই আছে। তাহলে আমরা সঠিক কে কতজন প্রতিযোগী কোনটাতে নাম দিয়েছে আমরা এখনো বলতে পারছি না। তাহলে আমরা কি করব? দেখো শুধু 100 মিটার দৌড়ে কারা নাম দিয়েছে দেখবো। দেখো তাহলে আমাদের বুঝতে হবে, আমরা বলছি শুধু 100 মিটার দৌড়ে নাম দেয় শুধু 100 মিটার দৌড়ে কারা নাম দিয়েছে। তাহলে 156 থেকে 39 বাদ দেব। 9 আছে 16, 7 হলে 2 3 আগে 4, 4 আছে 5, 117 জন। 9 আছে 16, 7 3 আগে 4, 4 আছে 5 হলে 117 জন শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। এবার আমরা একটা করে উপরের দিক থেকে বুঝতে হবে। শুধু 200 মিটার দৌড়ে নাম দেয়, আমরা এখান থেকে এখানে চলে আসলাম। মিটার দৌড়ে কতজন নাম দিয়েছে? তাহলে এই 39 জন। দেখো 200 মিটার দৌড়ে নাম দিয়েছে 117 জন, যার মধ্যে 39 জন প্রবেশ করে আছে। তাহলে আমরা শুধু 200 মিটার দৌড়ে কারা নাম দিয়েছে আমরা বাদ দেব। 9 আছে 10, 1 হলে 3 আগে 4, 4 আছে 10,
6 হলে 8 থাকলো 1, 161 জন। হ্যাঁ, 200 মিটার দৌড়ে কতজন? 117 জন ছিল। 117 থেকে 39 জন বাদ যাবে, তাই না? তাহলে আমরা 9 আছে 17, 8 হলে 7 থাকলো 1, 3 আর 4, 4 আছে 11, 7 হলে 78 জন। তাহলে শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছিল 78 জন। এবার আমরা চলে আসছি শুধু লং জাম্পে কারা নাম দিয়েছে? শুধু লং জাম্পে নাম দেয় কতজন? দেখো লং জাম্পে নাম দিয়েছিল 78 জন, যার মধ্যে 39 জন প্রবেশ করে আছে, অর্থাৎ এরাও লং জাম্পে নাম দিয়েছে। তাহলে শুধু লং জাম্পে কারা দিয়েছে? তাহলে 78 মাইনাস 39 জন। 9 আছে 18, 9 হলে 3 আর 4, 4 আছে 7, 39 জন। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার কারা নাম দেয়নি এবার আমরা দেখি। তাহলে আমরা বলবো একটি করে প্রতিযোগিতায় অর্থাৎ শুধু 100 মিটার, শুধু 200 মিটার ও শুধু লং জাম্প এবং 3টি প্রতিযোগিতায় মোট কতজন নাম দিয়েছে, অর্থাৎ কতজন শিক্ষার্থী প্রতিযোগিতায় নাম দিয়েছে এখন আমরা বের করব। তাহলে দেখো একটি করে প্রতিযোগিতায় এবং 3টি প্রতিযোগিতায় নাম দেয়, একটি করে প্রতিযোগিতায় এবং 3টি প্রতিযোগিতায় নাম দেয় কতজন? তাহলে একটি করে দেখো শুধু 100 মিটারে দিয়েছিল 117 জন, শুধু 200 মিটারে দিয়েছে 78 জন, শুধু লং জাম্পে দিয়েছে 39 জন, আর 3টি প্রতিযোগিতায় নাম দিয়েছে 39 জন। আবার বলছি শুধু 100 মিটারে দিয়েছে, শুধু 200 মিটারে দিয়েছে, শুধু লং জাম্পে দিয়েছে, আর এটা 3টি প্রতিযোগিতায় নাম দিয়েছে। তার মানে অর্থাৎ কারা প্রতিযোগিতায় নাম দিয়েছে, কতজন প্রতিযোগিতায় নাম দিয়েছে তার সংখ্যাটা আমরা বের করে নিচ্ছি। তাহলে দেখো কতজন নাম দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 9 18, 18 2 20, 6 26, 26 আর 4 30, 3 33 এর 3 হাত থাকলো 3, 3 3 6, 6 3 9, 9 1 10, 6 16, 1 17, 7 হাত থাকলো 1, 1 1 2, 9 9 18, 18 2 20, 6 26, 26 আর 4 30, 3 33 এর 3 হাত থাকলো 3, 3 3 6, 6 3 9, 9 1 10, 6 16, 1 17, 7 হাত থাকলো 1 1 2, 273 জন। 780 জনের মধ্যে 273 জন নাম দিয়েছে। তাহলে নাম কারা দেয়নি? তাহলে এদের থেকে বাদ দিলে পেয়ে যাব। তাহলে আমরা বলছি কোন প্রতিযোগিতায় নাম দেয়নি, কোন প্রতিযোগিতায় নাম দেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন? আমরা বলবো 780 মাইনাস 273 জন। দেখো প্রত্যেকে ভালো করে